প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খানম, সহকারী অধ্যাপক, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ। গত দুটো ক্লাস তোমাদের সাথে আমার হয়েছে, তার মধ্যে দ্বিতীয় ক্লাসটি ছিল নিউরন সম্পর্কে। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে বলবো, যেটা হচ্ছে গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্ক বলতে গেলে প্রথমে আমার তার আগে একটু বলা দরকার গুরু মস্তিষ্কটা কোত্থেকে আসলো বা এই গুরু মস্তিষ্কটা কি। এইটা বলার আগে আমাকে বলতে হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি। গত ক্লাসে আমরা জেনেছি নিউরন কি ছিল। নিউরন ছিল হচ্ছে স্নায়ুতন্ত্র গঠনের একক। তার মানে স্নায়ুতন্ত্র গঠিত হয় নিউরনের সমন্বয়ে। এই স্নায়ুতন্ত্রকে সাধারণত দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সাধারণত আমাদের আচরণের সাথে জড়িত। মানব আচরণকে নিয়ন্ত্রণ করে মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই কারণে আমরা সাধারণত এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে আমাদের পাঠ্যসূচিতে আলোচনা করি। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সাধারণত দুইটা অংশে গঠিত। একটা হচ্ছে মেরুরজ্জু, আরেকটা হচ্ছে মস্তিষ্ক বা মাথা, ব্রেন। মেরুরজ্জু হচ্ছে মেরুদণ্ডের থাকে, সেটা সম্পর্কে তোমাদের ক্লাসে বলেছি। এখন আসলে অনলাইন ক্লাসে এত বিশদভাবে আলোচনা করা সম্ভব হয় না দেখে সেই সম্পর্কে এখন জানানো হয়নি। তবে মেরুদণ্ডের মধ্যে থাকে মেরুরজ্জু, আরেকটা অংশ হচ্ছে মস্তিষ্ক। এই মস্তিষ্কের আবার তিনটা অংশ আছে। একটা হচ্ছে সম্মুখ ভাগ, মধ্যভাগ আর পশ্চাৎ ভাগ। এই সম্মুখ মস্তিষ্কে সাধারণত চারটা অংশ থাকে। তার মধ্যে একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম। এর মধ্যে গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ। সেই গুরু মস্তিষ্ক সম্পর্কেই আমি তোমাদের আজকে বলবো, যেটাকে আমরা বলি সেরিব্রাম। এই গুরু মস্তিষ্কের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে জটিল, আগেই বললাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এর অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে এই অংশটি। এই গুরু মস্তিষ্কের উপরের একটি আবরণ আছে, উপরে একটি পাতলা আবরণ দ্বারা আবৃত, যেটাকে বলে মস্তিষ্কাবরণ বা সেরিব্রাল কর্টেক্স। আবার বলছি, গুরু মস্তিষ্কের উপরে একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, যাকে বলে মস্তিষ্কাবরণ বা সেরিব্রাল কর্টেক্স। মূলত ওই মস্তিষ্কাবরণের কাজ যেটা, ওই মস্তিষ্কাবরণ যা করবে এটাই হচ্ছে আমাদের এই গুরু মস্তিষ্কের কাজ। আরও মজার ব্যাপার হচ্ছে এই মস্তিষ্কাবরণ সাধারণত ধূসর বর্ণের পদার্থ দ্বারা গঠিত। তার মানে গুরু মস্তিষ্কের উপরের যে অংশটা সেটা ধূসর বর্ণের পদার্থ দ্বারা গঠিত, আর গুরু মস্তিষ্কের ভেতরের অংশটা সাধারণত শ্বেত বর্ণের পদার্থ দ্বারা গঠিত থাকে। এছাড়াও আমরা গুরু মস্তিষ্কে আরো দুটো জিনিস দেখতে পাবো, দুটা গোলার্ধ দেখতে পাবো। আমি নিচে একটা গোলার্ধের ছবি এঁকেছি, এই যে গোলার্ধদ্বয়ের ছবি। একটা এই যে এই সাইডে দেখছি, বাম দিকে দেখছি, যেটাকে আমরা বলবো বাম গোলার্ধ, আর ডান সাইডে দেখতে পাচ্ছি ডান গোলার্ধ। এই বাম গোলার্ধ আর ডান গোলার্ধ, এই গোলার্ধদ্বয় কিন্তু পরস্পর বিপরীতভাবে সম্পর্কযুক্ত। তার মানে এদের কাজগুলো সাধারণত বিপরীতধর্মী হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে এই গুরু মস্তিষ্ক সাধারণত দুইটা খাঁজে বিভক্ত। কি কি খাঁজ? একটা হচ্ছে কেন্দ্রীয় খাঁজ বা রোলান্ডো খাঁজ। রোলান্ডো ক্লাসে পড়ানোর সময় আমি অনেক সময় তোমাদেরকে বলেছি যে তোমরা খেলোয়াড় রোনালদোকে খুব পছন্দ করো, সেই রোনালদোর নাম মনে করে একটু ঘুরায় বলবা রোলান্ডো। রোলান্ডো খাঁজ, তার মানে কেন্দ্রীয় খাঁজ বা রোলান্ডো খাঁজ। আর আরেকটা হচ্ছে প্রান্তীয় খাঁজ বা সিলভিয়াস খাঁজ। তাহলে কয়টা খাঁজ? দুইটা খাঁজ। একটা হচ্ছে কেন্দ্রীয় খাঁজ বা রোলান্ডো খাঁজ, আরেকটা হচ্ছে প্রান্তীয় খাঁজ বা সিলভিয়াস খাঁজ। এই খাঁজগুলোকে সাধারণত চারটা অঞ্চলে ভাগ করা হয়। এই চারটা অঞ্চলে, যে আমি গুরু মস্তিষ্কের ছবি একটা এঁকেছি, দেখো এই চারটা অঞ্চলের নাম আমি লিখেছি। এখন এই অঞ্চলগুলোর কথা বলবো। এই যে আমরা উপরে যে বাম দিকের উপরের অংশে দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলবো সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল, বা এটাকে আমরা ফ্রন্টাল লব বলতে পারি। আবার বলছি, এই যে উপরে যে বাম সাইডের অংশটি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল, ইংরেজিতে বলবো ফ্রন্টাল লব।
এরপর আমরা এই যে ডান সাইডের উপরে যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো মধ্যভাগ বা শিরকুম্ভ অঞ্চল। আবার বলছি, এই যে ডান সাইডের উপরে যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো মধ্যভাগ বা শিরকুম্ভ অঞ্চল। এটাকে আমরা আবার ইংরেজিতে বলবো প্যারাইটাল লব। আবার বলছি, মধ্যভাগ বা শিরকুম্ভ অঞ্চল ইংরেজিতে বলবো প্যারাইটাল লব। এরপর এই যে আমরা নিচের যে অংশটা দেখতে পাচ্ছি, নিচের অংশতে এই অংশটাকে আমরা বলবো নিম্নভাগ বা শিরনিম্ন অঞ্চল, যেটাকে আমরা টেম্পোরাল লব। ইংরেজিতে কি বলবো? টেম্পোরাল লব। আবার বলছি, এই যে নিচের আমরা এই সাইডের অংশটা দেখতে পাচ্ছি একে আমরা বলবো নিম্নভাগ বা শিরনিম্ন অঞ্চল। নিম্নভাগ বা শিরনিম্ন অঞ্চল, এটাকে আমরা সাধারণত টেম্পোরাল লব বলে থাকি। এরপর এই যে সাইডে যে অংশটা দেখতে পাচ্ছি, নিচের সাইডে যে অংশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এটাকে আমরা বলবো পশ্চাৎ অঞ্চল বা পশ্চাৎভাগ, বা এটাকে আমরা অক্সিপিটাল লব বলবো। আবার বলছি, এই যে এই সাইডের অঞ্চলটাকে এটাকে বলবো পশ্চাৎভাগ বা পশ্চাৎ অঞ্চল, এটাকে আমরা অক্সিপিটাল লবও বলতে পারি। তাহলে গঠন, আমাদের এই যে গুরু মস্তিষ্কের গঠন সম্পর্কে আমি বলে ফেললাম। এইটুকুই হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের গঠন। এবার আমি কার্যের উপর ভেদ করে গুরু মস্তিষ্কের 3টা অঞ্চলে ভাগ করব। কার্যের উপর ভিত্তি করে গুরু মস্তিষ্ক কয়টা অঞ্চলে ভাগ করা যায়? 3টা অঞ্চলে ভাগ করা যায়। কার্যের উপর ভেদ করে 3টি অঞ্চলে ভাগ করা যায়। অঞ্চলে ভাগ করা যায়। প্রথমেই হচ্ছে সংবেদী অঞ্চল। সংবেদী বোঝা যাচ্ছে, এই অঞ্চলটা সাধারণত সংবেদনের সাথে জড়িত। সংবেদীয় অঞ্চল মানে কি? সংবেদী অঞ্চল মানে এই অঞ্চলটা সাধারণত সংবেদনের সাথে জড়িত। আমাদের এই অঞ্চলটাকে আবার আমরা 3টা অংশে ভাগ করতে পারবো। কি কি 3টা অংশ? শিরকুম্ভ অঞ্চল, আচ্ছা আগে শিরকুম্ভ অঞ্চলটা সম্পর্কে বলি, লিখে ফেলি। শিরনিম্ন অঞ্চল, শিরনিম্ন অঞ্চল, আর গ হচ্ছে পশ্চাৎ অঞ্চল। শিরকুম্ভ অঞ্চল প্রথমেই যদি বলি শিরকুম্ভ অঞ্চল সম্পর্কে। শিরকুম্ভ অঞ্চল কোনটা? এই অঞ্চলকে সাধারণত আমরা স্পর্শ কেন্দ্র বলতে পারি। স্পর্শ কেন্দ্র, তার মানে শিরকুম্ভ অঞ্চল সাধারণত স্পর্শের সাথে জড়িত। আমাদের দেহের যে স্পর্শ, তার মানে আমরা এই যে কাজ করলে স্পর্শের অনুভূতি পাই, আমাদের একটা মশা বসলে আমরা স্পর্শের অনুভূতি পাই, যে কিছু একটা বসলো গায়ের মধ্যে, এটা হচ্ছে স্পর্শ কেন্দ্র, তার মানে স্পর্শ অঞ্চল। এটা কি? এটা হচ্ছে সংবেদী অঞ্চলের একটা প্রথম, যেটা শিরকুম্ভ অঞ্চল, এটা হচ্ছে স্পর্শের সাথে জড়িত। এটা সাধারণত শরীরের সোমাস্থেটিক এবং কাইনাস্থেটিক যে অনুভূতি, এই অনুভূতির সাথে কাজ করে থাকে। এবং এই যে শিরকুম্ভ অঞ্চল কোনো কারণে যদি নষ্ট হয়, এই অঞ্চলে কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাইলে মানুষের স্পর্শের অনুভূতি লোপ পায়। তার মানে তখন আর স্পর্শের অনুভূতিটা সে পাবে না, যদি কোনো কারণে ওই অঞ্চলে আঘাতপ্রাপ্ত হয়। আবার ওই অঞ্চলটাতে যদি বৈদ্যুতিক উদ্দীপনা দেওয়া হয়, তাহলে মানুষ অনেক সময় অনেক ধরনের স্পর্শের অনুভব পায়। তার মানে এটাকে বোঝা গেল, এটা হচ্ছে একটা স্পর্শ কেন্দ্র। কোন অঞ্চলটা? শিরকুম্ভ অঞ্চল স্পর্শ কেন্দ্র বলা যাবে। এবার আসবো শিরনিম্ন অঞ্চল। এই শিরনিম্ন অঞ্চল সাধারণত শ্রবণের সাথে জড়িত। আমরা যে কানে শুনছি, আমরা যে কানে শুনতে পাই, এই শ্রবণের সাথে জড়িত কোনটা? শিরনিম্ন অঞ্চল। এই অঞ্চলটা কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ বধির হয়ে যায়। বধির কাদেরকে বলে? যারা কানে শুনে না, তাদেরকে বধির বলে। তার মানে এই অঞ্চলটা হচ্ছে কানের সাথে, শ্রবণের সাথে জড়িত। এবং যদি বৈদ্যুতিকভাবে উদ্দীপনা দেওয়া হয়, যদি বৈদ্যুতিক ইলেকট্রিক শক দেওয়া হয়, তাহলে দেখা যাবে মানুষ কিছু কিছু কানে শুনতে পারে, যদি ওই অঞ্চলটা যদি নষ্ট হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে শিরকুম্ভ অঞ্চল কিসের? স্পর্শ কেন্দ্র। শিরনিম্ন অঞ্চল হচ্ছে শ্রবণ কেন্দ্র। এইবার আসবো আমরা পশ্চাৎ অঞ্চল। পশ্চাৎ অঞ্চল সাধারণত
দর্শনের সাথে জড়িত, দর্শনের সাথে জড়িত। এই পশ্চাৎ অঞ্চলে যদি কোনো কারণে মানুষ আঘাতপ্রাপ্ত হয় তাইলে মানুষ চোখে দেখতে পারে না, তার মানে এটা দর্শনের সাথে জড়িত বোঝা গেল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছোট্টকালে অনেক সিনেমাতে দেখতাম রাজ্জাক হয়তো কোনো একটা সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে মাথায় ব্যথা পাইছে, মাথা ব্যান্ডেজ করা, কিন্তু যখন উঠলো, উঠার পরে ডাক্তার দেখা যাচ্ছে যে চোখ খুলে বলতেছে যে দেখেন তো চোখে দেখতে পান নাকি, বললো যে না আমি তো চোখে দেখতে পাই না। ছোটকালে আমার খুব এটা অবাক লাগতো যে রাজ্জাক মাথায় ব্যথা পাইলো তাহলে চোখে কেন দেখতে পায় না, এবং আমি ভাবতাম ওটা মনে হয় সিনেমায় আন্দাজেই মনে হয় দেখায়, এবং আম্মাকে জিজ্ঞেস করলে আম্মাও বলতেন যে এটা আসলে সিনেমা তো এই জন্য এইভাবে দেখায়, কিন্তু আসলে কিন্তু সিনেমা কিন্তু আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। এখন আমি বুঝি আসলে মাথায় আঘাতপ্রাপ্ত হলে একটা অঞ্চল আছে যার নাম হচ্ছে পশ্চাৎ অঞ্চল। এই অঞ্চলটা কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে মানুষ কি হয়, চোখে দেখতে পায় না। আরেকটা মজার কথা বলি, একটা স্পিডের একটা অ্যাড দেখায় ওই যে হ্যাপি এনার্জি, যে কি হয় স্মৃতি চলে যায়, তা আমরা দেখে খুব আনন্দ পাই, আমরা বলি যে আল্লাহ এগুলা মনে হয় শুধু সিনেমাটিক বিষয়। আসলে সিনেমাটিক বিষয় না, আসলেও আমাদের মস্তিষ্কের একটা অঞ্চল আছে যেটাকে সীমান্ত কেন্দ্র বলা হয়, সীমান্ত যেটাকে লিম্বিক সিস্টেম বলা হয় বা সীমান্ত তন্ত্র বলা হয়। সেই সীমান্ত তন্ত্রের হিপোক্যাম্পাস নামক একটা জায়গা আছে যেটা স্মৃতির সাথে জড়িত। ওই অঞ্চলটা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু মানুষের স্মৃতি শক্তি চলে যায়। তা এখন আমি মনোবিজ্ঞান পড়ার পরে কিন্তু এগুলা জানতে পেরেছি, তোমরাও এখন জানতে পারছো। তোমরাও হয়তো আগে ভাবতে এগুলা মনে হয় মন গড়া কিছু, আসলে এগুলা মন গড়া কিছু না, আসলেও কিন্তু এগুলা হয়ে থাকে। এই আমাদের হচ্ছে কি বললাম, আমাদের সংবেদী অঞ্চলের সম্পর্কে বললাম। এবার আমরা আরেকটা অঞ্চলের কথা বলবো যেটা গতি অঞ্চল। গতি অঞ্চল, গতি অঞ্চল, গতি বোঝা যাচ্ছে গতির সাথে জড়িত। কিসের গতি? আমাদের শরীরের গতি। শরীরের গতি এটা সাধারণত চেষ্টীয় কাজের সাথে জড়িত। শরীরের মানবদেহের চেষ্টীয় কাজের সাথে জড়িত হচ্ছে এই গতি অঞ্চল। এই গতি অঞ্চল সাধারণত আমরা যে হাঁটাহাঁটি করতে পারি, আমরা হাঁটাচলা করতে পারি, আমরা নাড়াচাড়া করতে পারি, হাত উঠাইতে পারি, নামাইতে পারি, তার মানে বিভিন্ন আমাদের গতি, আমরা কাজের যে গতি পাই, এই গতি অঞ্চল সাধারণত এই গতির কাজগুলা করে থাকে। এবং এই গতি অঞ্চলেও কিন্তু যদি কোনো কারণে যদি বৈদ্যুতিক উদ্দীপনা দেওয়া হয়, কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন দেখা যাচ্ছে যে মানুষের গতি লোপ পাচ্ছে, তার মানে মানুষ হাঁটতে পারছে না, হাত নাড়াইতে পারতেছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে, গতির যে কাজগুলো যেগুলো কাজের সাথে জড়িত সেই কাজগুলো করতে পারছে না। আর কোনো কারণে যদি বৈদ্যুতিক উদ্দীপনা দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে দেখা যায় হাত নাড়াইতে পারতেছে, একটু পা নাড়াইতে পারতেছে, তার মানে একটু গতির সঞ্চার হয়। এটা হচ্ছে গতি অঞ্চল। তার মানে গতি অঞ্চল কি? চেষ্টীয় কাজের সাথে জড়িত, আমাদের শরীরের যে অংশগুলো গতির সাথে জড়িত, যেমন হাত পা, আমরা হাঁটতে পারি, আমরা হাঁটাচলা করি, এগুলাই হচ্ছে এই গতি অঞ্চলের কাজ। আচ্ছা, এইবার আমরা আসবো হচ্ছে সংযোগ অঞ্চল। সংযোগ অঞ্চল, এই সংযোগ অঞ্চল সাধারণত অনুষঙ্গের কাজ করে থাকে। অনুষঙ্গ সমস্ত আমাদের যে গুরু মস্তিষ্কের কার্যাবলী, এই কার্যাবলীকে একত্রে নিয়ন্ত্রণ করে আমাদের এই যে সংযোগ অঞ্চল অনুষঙ্গের কাজ করে থাকে। তার মানে আমাদের জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো, যেমন শিক্ষণ, প্রত্যক্ষণ, চিন্তন, এই বিষয়গুলা আরো মানসিক প্রক্রিয়া, এগুলাকে আমরা মানসিক প্রক্রিয়ার মধ্যে আওতায় আনতে পারি। যে এই যে শিক্ষণ, প্রত্যক্ষণ, এই বিষয়গুলোকে সাধারণত আমাদের এই সংযোগ অঞ্চলেই ঘটে থাকে। সংযোগ অঞ্চলের সাহায্যেই আমাদের ওই বিষয়গুলা, ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংঘটিত হয়। তাহলে একে আমরা কি বলতে পারি? অনুষঙ্গ অঞ্চল বলতে পারি। এই যে আমাদের এতক্ষণ আমি গুরু মস্তিষ্ক সম্পর্কে যে বিশদ আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা গুরু মস্তিষ্ক সম্পর্কে একটা ধারণা পেলাম। এবং প্রথমেই বলেছিলাম গুরু মস্তিষ্ক হচ্ছে আমাদের মস্তিষ্কের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা কি এটা পেলাম না যে আমাদের এই গুরু মস্তিষ্ক থেকে, তাহলে আমরা এই গুরু মস্তিষ্কের আমাদের এমন অঞ্চল আছে যেখানে আঘাতপ্রাপ্ত হলে মানুষ চোখে দেখে না, যেখানে আঘাত পেলে মানুষ কানে শুনে না, যেখানে আঘাত পেলে মানুষ স্পর্শের অনুভূতি পায় না, যেখানে হয়তো আঘাত পেলে মানুষের হয়তো গতিশক্তি লোপ পায়।
তাইলে এসব থেকে আমরা জানতে পারছি আমাদের গুরু মস্তিষ্ক কতটাই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমি বলবো যে আমার এই যে আজকের যে ক্লাস, এই ক্লাস থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তবে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। তোমরা যেহেতু কলেজে আসতে পারছো না, ক্লাস করতে পারছো না, সেহেতু বাসায় বসে মনোযোগী হয়ে প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবে। কারণ যখনই তোমার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখনই কিন্তু আমরা কিন্তু বেশি ক্লাস নেওয়ার সুযোগ পাবো না। তখন দেখা যাবে পরীক্ষার চলে আসবে এবং সেই পরীক্ষায় কিন্তু তখন বলা হবে যে আমাদের ওই ক্লাসগুলো ছিল, ওখান থেকে হয়তো দেখা যাবে যে এই ক্লাসগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কিছু সেই পরীক্ষায় থাকতেও পারে। তা এই যে বিষয়গুলা তোমরা বাসায় বসে একটু দেখার চেষ্টা করো এবং বাসায় একটু সময় দাও, পড়ালেখার প্রতি সময় দাও, বাইরে বেশি যাতায়াত করো না। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক